হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিসিএম খুলনা। পিসিএম খুলনার নতুন উদ্যোগ ডাচ শটের ওপেনিং প্রোগ্রামে আপনাকে স্বাগতম। ডাচ শটের প্রথম সিজনে থাকছে আমাদের 13 জন ইয়ং ফিল্ম মেকারদের 13টি ফিল্মের প্রিমিয়ার, যা প্রতি রোববার ঠিক রাত 9টায় আমাদের পিসিএম খুলনা ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত হবে। তাই যদি এখনো আমাদের পিসিএম খুলনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের পিসিএম খুলনা ইউটিউব চ্যানেল। আজকে আমাদের ওপেনিং প্রোগ্রামে আমাদের সাথে উপস্থিত আছেন পিসিএম খুলনার পরিচালক এবং ডাচ শটের প্রযোজক সৈয়দা নিগার বানু। সৈয়দা নিগার বানু একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং তিনি 2014 সাল থেকে পিসিএম খুলনার পরিচালকের দায়িত্ব পালন করছেন। তিনি গণসিনেমা নিয়ে গবেষণারত এবং তিনি আমাদের এই ডাচ শটের প্রযোজক হিসেবে দায়িত্বরত। ওয়েলকাম। থ্যাংক ইউ রায়া। আচ্ছা, তুমি যদি আমাদেরকে একটু পিসিএম সম্পর্কে সংক্ষিপ্ত করে কিছু বলো। অনেক ধন্যবাদ রায়া। আমরা সকলেই জানি যে পিসিএম, আসলে পিসিএম এর যদি পুরো নামটুকু বলি তাহলে সেটা নাম হবে প্যারালেল সিনেমা মুভমেন্ট। মানে প্যারালেল মানে আমরা সবাই জানি সমান্তরালভাবে যে চলচ্চিত্র আন্দোলন চলছে তারই কাজ করছে পিসিএম। পিসিএম এর মূল লক্ষ্য হচ্ছে যে চলচ্চিত্রে গণমানুষের অংশগ্রহণ, অর্থাৎ গণ সিনেমা যেন মানুষ দ্বারা পরিচালিত হয়, মানুষ দ্বারা নির্মিত হয়, এরকম একটি লক্ষ্য সামনে নিয়ে তারা কাজ শুরু করেছিল 1996 সাল থেকে। দীর্ঘদিন পিসিএম এর কার্যক্রম বন্ধ ছিল, তারপরে আবার 2014 সাল থেকে পিসিএম তার কার্যক্রম নিয়ে শুরু করে। এই সংক্ষিপ্তকারে পিসিএম এর ইতিহাস বলো আর বিস্তারিত যেটা আছে যে সেটা হচ্ছে পিসিএম একমাত্র চলচ্চিত্র বিষয়ক প্রতিষ্ঠান যারা ঢাকার বাইরে কাজ করছে। অনেক ধন্যবাদ। আচ্ছা, পিসিএম বর্তমানে কি কি গুরুত্বপূর্ণ কাজ করছে? পিসিএম এর মূল লক্ষ্য যেহেতু আমরা আগেই জেনেছি যে পিসিএম এর ফোকাস তিনটি, একটি হচ্ছে চলচ্চিত্র নির্মাণ, চলচ্চিত্র প্রদর্শন এবং চলচ্চিত্র বিষয়ক প্রশিক্ষণ। এই তিনটি বিষয়কে নিয়ে সে কাজ করছে এবং তার একটা বড় অংশ হচ্ছে গিয়ে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটিতে চলচ্চিত্র দেখানো, ভালো চলচ্চিত্র দেখানো, ট্রেনিং অ্যারেঞ্জ করা এবং চলচ্চিত্র নির্মাণ করা। বর্তমানে করোনা পরিস্থিতিতে আমরা সবাই জানি যে সকল ধরনের কার্যক্রম, বিশেষ করে সাংস্কৃতিক কার্যক্রম প্রায় বন্ধ, কিন্তু পিসিএম এই সময়টাকে কাজে লাগাচ্ছে অনলাইনের মাধ্যমে। সে ইতিমধ্যে মাসব্যাপী ফিল্ম মেকিং ওয়ার্কশপ করেছে, মোবাইল ফিল্ম মেকিং জন্য তরুণদেরকে উদ্বুদ্ধ করছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু 13টি ফিল্ম নির্মাণ হয়েছে। এছাড়া আরো অনেক কিছু আছে, যেমন আমরা ইন হাউস কিছু ট্রেনিং করছি 1-to-1, যেখানে আমাদের কিছু ছেলে মেয়ে আছে যারা ক্যামেরায় কাজ করছে, এডিটিং নিয়ে কাজ করছে, সাউন্ড এবং লাইট নিয়ে কাজ করছে। আচ্ছা, এই যে পিসিএম এর নতুন উদ্যোগ ডাচ শট, তো এই ডাচ শটের ভাবনাটা তুমি কিভাবে ভাবলে? তোমার মাথায় কিভাবে এই ডাচ শটের আইডিয়াটা আসলো? তুমি জানো নিশ্চয়ই যে পিসিএম অনেকগুলো ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছে। তার ভিতরে একটা ওয়ার্কশপ ছিল কি করে মোবাইল ফিল্ম দিয়ে চলচ্চিত্র বানানো যায়। এবং তোমরা জানো যে তোমাদের মতো ইয়াং যারা আছে তারা সকলেই স্মার্টফোন ব্যবহার করছো এবং স্মার্টফোন দিয়ে ছবি তুলছো এবং মাঝে মাঝে ছোট ছোট ভিডিও ক্লিপসও তৈরি করছো। তো আমরা যারা পুরনো স্কুলিং তারা আবার মনে করি যে প্রপার ক্যামেরা ছাড়া ফিল্ম হবে না বা এই জাতীয়, কিন্তু আমরা ভাবলাম যে আসলে কেন নয়, মোবাইল দিয়ে যদি ফিল্ম তৈরি করা যায় তাহলে সেটা কেমন হয়। তারই ধারাবাহিকতায় গত বছর এবং এবছরও আমরা 2টি মোবাইল ফিল্ম মেকিং ওয়ার্কশপ, সেখান থেকে কিছু ফিল্ম তৈরি হয়েছে এবং আমাদের খুব ইচ্ছা ছিল এটি একটি ফেস্টিভ্যাল হবে, সেই ফেস্টিভ্যালে ফিল্মগুলো দেখানো হবে। যারা চলচ্চিত্রগুলো তৈরি করেছে, বিশেষ করে তোমার এই বয়সী ইয়াং এবং তোমাদেরকে অনেক, তাই আমরা আচ্ছা, এটা আমাদের মধ্যে অনলাইনে চলে আসলাম। হ্যাঁ, অনলাইনে আসার পরে আমরা মনে করলাম যে প্রবলেম একটা হচ্ছে। ছবি তো দেখানো যায়। শুনতে পাচ্ছ না? হুম, হ্যাঁ, শুনতে হ্যাঁ, পাচ্ছ এবার ঠিক না? আছে। শুনে নেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে এবার। হচ্ছে যে আমাদের ইচ্ছা ছিল যে চলচ্চিত্রগুলো নিয়ে একটি মানে ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করার, কিন্তু করোনার জন্য সবকিছু বন্ধ হয়ে গেল এবং তখন আমরা ভাবলাম যে প্রতিটি ছবি আমরা ইউটিউবে আপলোড করব। হঠাৎ করে মাথায় এলো এই ছবিগুলো যেসব ছেলেমেয়েরা তৈরি করেছে তাদের এক্সপিরিয়েন্সটা কি, তারা যদি তাদের ফিল্মে একটু কথা বলতো,
সেই পরিপ্রেক্ষিতে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, ডাচ শট নামে যদি একটা প্রোগ্রাম করা যায় যেখানে সে তার ফিল্ম এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবে, বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে কথা বলবে, তার ভালো লাগার নিয়ে কথা বলবে, প্লাস ছবিটাও দেখানো হবে। মূলত সেভাবেই আমরা এটা চিন্তা করেছিলাম। আচ্ছা, এই ডাচ শটের লক্ষ্যটা কি? তুমি জানো যে আহ, অনেক রকম শট আছে এবং প্রতিটা শটের একটা করে নাম আছে, যেমন ক্লোজ শট, লং শট, মিড শট। তেমনি একটি শট হচ্ছে কি ডাচ শট। আমরা যদি ডাচ শটের বিষয়টাকে জানি যে যখন ক্যামেরাটাকে এবং ক্যামেরা যখন কোনো পার্সপেক্টিভকে কৌণিক ভাবে দেখায়, তখন সেই ছবিটা দেখতে ডিস্টর্ট লাগে এবং মানুষের মধ্যে একটা অস্বস্তি কাজ করে। যে আচ্ছা আমরা তো দেখি সবসময় মানে আমাদের যে হরাইজন্টাল ভূমি সেটা ওভাবে থাকবে, কিন্তু বাঁকা কেন? এই যে বাঁকা দেখতে, বিশেষ করে আমরা যখন মিউজিক ভিডিও দেখি অনেকে কিন্তু এই শটটা ইউজ করে, কিন্তু কেন ইউজ করছে সেটা জানে না। কিন্তু এই ডাচ শটের মানে হচ্ছে গিয়ে যদি ধরুন দর্শককে অস্বস্তিতে ফেলে, তার জন্য এই ডাচ শটটা ব্যবহার করা হয়। সো আমি মনে করলাম যে যারা তোমরা তরুণ আছো, নবীন আছো, তারা তো আমাদের মতো যারা বুড়ো তাদের দৃষ্টিতে তোমরা সমাজকে দেখবে না, তোমাদের দৃষ্টি দেখার ভঙ্গি ভিন্ন। তার জন্য আমার মনে হচ্ছে যে এই ডাচ শটটা হচ্ছে কি ব্রেক দ্য বাউন্ডারি। এবং ডাচ শটের মূল লক্ষ্য হচ্ছে গিয়ে যারা ইয়াং ফিল্ম মেকার, যারা ফিল্ম তৈরি করেছে, যারা ফিল্ম নিয়ে মানুষের কাছে যেতে চায়, তাদের জন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তার ফিল্ম দেখানো হবে, তার কথাও আমরা শুনতে পাবো। অনেক ধন্যবাদ। আসলে আমাদের মতো না এই তরুণদের জন্য এই প্ল্যাটফর্মটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং শুনছেন, আপনারাও যদি একজন তরুণ বা ইয়াং ফিল্ম মেকার হয়ে থাকেন, তাহলে আমাদের পিসিএম এর সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনার ফিল্ম এবং ফিল্ম এক্সপিরিয়েন্স আমাদের ডাচ শটে এসে আরো 10 জনের সাথে শেয়ার করবেন। আচ্ছা, আমাদের এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানে আমরা কি কি বিষয় দেখাবো? মূলত আমরা চিন্তা করেছিলাম যে আমরা যখন এই অনুষ্ঠানটা পরিকল্পনা করি যে শুধুমাত্র প্রিমিয়ার নয়, একটি ইয়াং ফিল্ম মেকার সে হয়তো আগেও দু একটা ফিল্ম তৈরি করেছে, তার সেই ফিল্মগুলো যেহেতু আমরা দেখাতে পারি, তার ফলে আমরা ঠিক করেছি যে এই অনুষ্ঠানটি অর্থাৎ ডাচ শটটি হবে, এটা হচ্ছে গর্জিয়াস ওল্ড নামে একটা সেগমেন্ট থাকবে, যেখানে একজন ইয়াং ফিল্ম মেকার, সে হয়তো এখন বয়স হয়ে গেছে কিন্তু তার কৈশোর বা তরুণ বয়সে সে একটা ফিল্ম তৈরি করেছিল, সেই ফিল্মটা আমরা এখানে দেখাতে পারবো এবং তার একটা ইন্টারভিউ আমরা নিতে পারবো। আর এবার যে সিজনটা যাচ্ছে প্রিমিয়ার সিজন, যেখানে আমরা সকল নতুন ছবিগুলো দেখাবো। আর দেখবো যে ব্র্যান্ড নিউ একটা সেগমেন্ট আছে, যে সেগমেন্টে আমরা নানান ধরনের ফিল্ম, যে ফিল্মটার বিষয়বস্তু নতুন, সেই ফিল্মগুলোকে আমরা এখানে নিয়ে আসবো। অর্থাৎ একটা সেগমেন্টকে আমরা ধরবো, এরকম ভাবে সিজনকে ধরবো, সেটা হতে পারে ব্র্যান্ড নিউ, সেটা হতে পারে প্রিমিয়ার, বা সেটা হতে পারে একদম গর্জিয়াস ওল্ড, অথবা মিক্স অ্যান্ড ম্যাচ হতে পারে। অর্থাৎ একটা যখন এপিসোড কেউ দেখবে বা একটা সিজন কেউ দেখবে, তখন সে নানান ধরনের ফিল্মে দেখতে পাবে এবং নানান ধরনের ফিল্ম মেকারের সঙ্গে সে পরিচিত হতে পারবে। আমি একটু জানিয়ে রাখি এই সুযোগে যে এই প্ল্যাটফর্মটি কিন্তু শুধু বাংলাদেশ বা বাংলা ভাষাভাষীর জন্য সীমাবদ্ধ নয়। বিশ্বের যে কোনো তরুণ বা যে কোনো নবীন বা যে কোনো কিশোর চলচ্চিত্রকার এই প্ল্যাটফর্মে আসতে পারেন, সে তার কথা বলতে পারেন এবং সে তার ফিল্মও দেখাতে পারেন। আচ্ছা, এই যে ডাচ শট, এটা যেহেতু আমাদের একদমই নবীন বন্ধুদের জন্য, যারা একদম নবীন তাদের সেই ফিল্ম মেকারদের জন্য, তো এর মাধ্যমে অন্য নবীন ফিল্ম মেকাররা কিভাবে উদ্বুদ্ধ হতে পারে? আচ্ছা, আমি বলে রাখি যে আমরা আসলে আমি আগেও বলেছিলাম যে বাংলাদেশের সবকিছু ঢাকা কেন্দ্রিক। শিল্প সাহিত্য তো আছে, অর্থনীতি সবকিছু ঢাকামুখী। চলচ্চিত্র মতো একটি টেকনোলজি সম্পন্ন একটা শিল্প মাধ্যম, আমরা ধরেই নিই যে ঢাকা ছাড়া আমাদের কোনো গতি নেই। কিন্তু তুমি জানো যে বাংলাদেশের চলচ্চিত্রে এখন যে অবস্থা। আচ্ছা, আমি ছোট প্রশ্ন করি, তুমি কি কখনো সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছো রায়া? না, আমার আসলে কখনোই সেভাবে কিন্তু সিনেমা হলে যে সিনেমা দেখা হয়নি। দেখো, তুমি এখন তোমার বয়স হতো এখন বিলো 20, তুমি এখন কখনো সিনেমা হলে যাও নাই, কিন্তু তুমি সিনেমা হলে দেখতে দেখতে চাও। এবং এই যে যে ঢাকা মুখীনতা এবং এই যে একরক্ষী গল্প আমরা দেখছি,
যারা হচ্ছে কি এফডিসি কেন্দ্রিক চলচ্চিত্র বানাচ্ছেন, তাদের চলচ্চিত্রের বিষয়ের সঙ্গে আমাদের জনজীবনের কোনো যোগসূত্র নেই। আবার যারা বিকল্পভাবে চলচ্চিত্র বানাচ্ছেন, তাদের উপজীব্য মুক্তিযুদ্ধ বা মধ্যবিত্ত কিছু সমস্যা এই নিয়ে উঠে আসছে। কিন্তু এই যে তরুণ, নবীন, কিশোর, আবার মধ্যবয়সী যারা আছে, তারা যে ধরনের সিনেমা দেখতে চান, সেগুলো করার কোনো স্কোপ নেই আসলে, বা করলেও আমরা জানি না তারা কারা। এবং আমরা মনে করছি যে এই যে ঢাকা কেন্দ্রিকতা থেকে দূরে এসে অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্মকে অ্যাডভান্টেজটা নিয়ে আমরা যে কাজ শুরু করেছি, এইটা আসলে ইয়াং ফিল্মমেকারদের সমৃদ্ধ করবে, বুস্ট আপ করবে, যে হ্যাঁ, আমার একটা জায়গা আছে, আমি আমার ফিল্মটা নিয়ে কথা বলতে পারি এবং আমি একটা নেটওয়ার্কও তৈরি করতে পারি। মূলত আমার মনে হয় যে ডাচ শটে যারা আসবেন, যেসব ফিল্ম মেকাররা আসবেন, তারা তাদের এক্সপিরিয়েন্স কথা বলবেন, এইটা শুধুমাত্র তার পেরিফেরি না, আমাদের যে বিশাল একটা নেটওয়ার্ক আছে সেখানেও সে পরিচিত হতে পারবে। এবং আমার তো মনে হয় যে ডাচ শটে আসার ফলে সে উপকৃত হবে এভাবে যে সে যদি মনে করে যে আমি একটা ফিল্ম করলাম আর তো কিছু হচ্ছে না, সে হয়তো দ্বিতীয় ফিল্মটা তৈরি করতে পারবে, সে হয়তো তৃতীয় ফিল্মটা তৈরি করতে পারবে, সে হয়তো তার পেশাকেও চেঞ্জ করতে পারবে, সে তার স্বপ্নকেও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে, যে না, আমিও বাংলাদেশের বাংলা ফিল্ম নিয়ে কাজ করব এবং আমার ফিল্মের দর্শক আছে। সেইটার মানে ফার্স্ট প্ল্যাটফর্ম হতে পারে আমাদের এই ডাচ শট। একদমই। এবং আমরা আসলে কিন্তু তরুণরাই কিন্তু নিয়ম ভাঙি বা আমরা ভেঙে নতুন করে গড়ি। তো আমার মনে হয় যে আমাদের দীর্ঘদিন ধরে যে বস্তা পচা এক ধরনের চলচ্চিত্র চলে আসছে, একই ধারা, একই মানে বাস্তবমুখিতা কম, এরকম একটা ব্যাপার চলে আসছে। তো আমার মনে হয় এই ডাচ শটের মাধ্যমে তরুণরা না নিজেদেরকে সেই শুদ্ধ সংস্কৃতি বা শুদ্ধ চলচ্চিত্র নির্মাণের দিকে নিয়ে যেতে পারবে, এটা আমার বিশ্বাস আসলে। তো আজকে যেহেতু, হ্যাঁ, সরি আমি একটু ইন্টারাপ্ট করছি তোমাকে, আমি আরেকটা বিষয়ে তরুণদেরকে একটা বার্তা দিতে চাই যে পিসিএম কিন্তু সবসময় ইয়াংদেরকে নিয়ে কাজ করে, এবং পিসিএম মনে হয় সবচেয়ে বেশি বয়স্ক বোধহয় আমি, কিন্তু আমার এখানে যারা কাজ করছেন তারা সকলেই নবীন, সকলেই কিশোর, এবং সকলেই এমনকি কিছু কয়েকজন শিশু চলচ্চিত্র নির্মাতাও আছেন, তো তারা চলচ্চিত্র নিয়ে ভাবছেন। এই যে একটা মানে একটা নবীনদের সমাবেশ, সমারোহ বা নবীনদের স্থান, এইটা যাতে, এই জায়গাটাকে যাতে যারা ইয়াং আছেন তারা যেন এক্সপ্লোর করেন। আমি এভাবেও বলবো, যারা চলচ্চিত্র নন কিন্তু চলচ্চিত্রকে ভালোবাসেন বা চলচ্চিত্র দেখতে চান বা চলচ্চিত্র মেকিং এর সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হতে চান, তাদের সকলের প্ল্যাটফর্ম কিন্তু এই ডাচ শট। একদমই তাই। আচ্ছা, আজকে তো আমাদের ডাচ শটের প্রথম সিজনের প্রথম পর্বটি যাবে, অনুষ্ঠিত হবে একটু পরেই। তো আমি বলবো যে আমরা তো আজকে অড্রি বর্মনের সিনেমা চিত্তকুঞ্জ হ্যাপিনেস দেখবো। তো হচ্ছে তোমার কেন মনে হলো যে এটা নিয়েই বা এটা দিয়েই আমাদের প্রথম পর্বটি করা উচিত? আচ্ছা, আমার শেয়ার তো কোনো পক্ষপাত নেই, কারণ যে 13টি চলচ্চিত্র তৈরি হয়েছে তাদের বিষয়বস্তুর গুণেই তারা মহিমান্বিত। কিন্তু আমার মনে হলো যে সাধারণত আমরা মনে করি যে মোবাইল দিয়ে ধর সমাজের খুব মানে যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো পিকচারাইজেশন করা যায়, কিন্তু কিছু সমস্যা আছে যেগুলো হিডেন, সেগুলো বোধহয় মোবাইল দিয়ে অত দেখানো সম্ভব হয় না। সে অর্থে, এবং স্বপ্নকে বাস্তবায়ন করা, লোনলিনেস, একা থাকা, এই বিষয়গুলো যে চিত্রকল্পের মাধ্যমে নিয়ে আসা সম্ভব, এই বিষয়গুলো এই চলচ্চিত্রটিতে আছে। তো আমার মনে হলো যে, এবং অদ্রি আমাদের এই 13 জনের মধ্যে সবচেয়ে স্বল্পভাষী মানুষ, অর্থাৎ সে সবচেয়ে কম কথা বলেন, এবং ক্লাস 8-এ পড়ছে সে, কিন্তু তার যে ভিজুয়াল দেখার যে দৃষ্টিভঙ্গি, সেটা আসলে সকলের থেকে ভিন্ন। আমার মনে হলো যে এই এতগুলো বিষয়কে মনে হলো যে এই চলচ্চিত্রটা যদি দর্শক দেখেন প্রথমে, তখন তাদের একটা মনে ধারণা হবে যে না, মোবাইল দিয়ে অনেক কঠিন কঠিন বিষয়ও তুলে নিয়ে আসা সম্ভব। শুধু আমরা তো জানি শুধু তো যে আচ্ছা স্লোগান মুখী যদি কোনো সাবজেক্ট হয়, তাহলে তো হয়তো সহজ মোবাইল দিয়ে করা। অর্থাৎ এখানে একটি সমস্যা হচ্ছে, হয়তো একটা নদীর উপর ব্রিজ নেই, মানুষের কত কষ্ট হচ্ছে, সেটা ভিজুয়াল করা খুব সহজ। অথবা একটা গরিব মানুষ, তাকে কিছু টাকা দিয়ে একটা কিছু করে দিল, এইটা দেখানো খুব সহজ। কিন্তু একটা মানুষ
যে সমাজের এবং তার বন্ধু বান্ধব দ্বারা নিগৃহীত হয়ে একা একা কষ্ট পাচ্ছে এবং সে কষ্ট থেকে সে উত্তরণ করছে, ট্রান্সফার করছে নিজেকে, সে হতাশায় নিমজ্জিত না হয়ে তার সে স্বপ্নের ভিতর সে অবগাহন করছে। এই যে নিজের মনের মধ্যেকার যেসব ছবি আছে সেগুলো মোবাইল দিয়েও করা সম্ভব। এইটা খুব চ্যালেঞ্জ আসলে। এটার জন্য আমার মনে হলো যে চিত্তকুঞ্জ খুব ভালো ওপেনিং হবে আসলে। এবং আমাদের যাদের একটা ধারণা ছিল যে সিনেমা করতে গেলে ডিএসএলআর ক্যামেরার প্রয়োজন হয় বা অনেক অনেক জিনিসের প্রয়োজন হয়, হয়তো আজকের এই সিনেমাটা দেখার পর আমাদের সেই ধারণাটাও ভেঙে যাবে যে সিনেমা করতে শুধুমাত্র আমাদের ইচ্ছাটা প্রয়োজন হয় এবং প্রয়োজন হয় আমাদের নিজেদের গল্পের, যেটা বাস্তবমুখী। একটা সামান্য মোবাইল দিয়েও সেটা সম্ভব। তো আমরা আমাদের অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন যদি আমাদের ইউটিউব চ্যানেল পিসিএম খুলনায় যাই, তাহলে আমাদের প্রথম পর্বটি দেখতে পারবো। আমাদের অদ্রির ফিল্ম এবং তার ফিল্ম এক্সপিরিয়েন্স আমরা এখনই শুনতে পারবো। তো আমি রিকোয়েস্ট করব প্রত্যেককে যে আপনারা অবশ্যই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখবেন এবং শুনবেন, এবং আপনাদের যে মূল্যবান মতামতটি সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। আমরা একদম শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর এখনো যারা কিন্তু পিসিএম খুলনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এক্ষুনি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আমি দর্শককে বলতে চাই যে দর্শক, আপনারা নতুনদের ছবি দেখুন, নবীনদের ছবি দেখুন, কিশোরদের ছবি দেখুন এবং দেখার চেষ্টা করুন যে তারা কোন দৃষ্টিকোণ থেকে সমাজকে দেখছে, পরিবারকে দেখছে, সামাজিক মূল্যবোধকে দেখছে। কারণ এই জনগোষ্ঠীর সঙ্গে কিন্তু আমরা খুব বেশি পরিচিত না। এরা আমাদের সমাজেরই, আমাদের পরিবারেরই অংশ, কিন্তু তারপরও এদের মনোলোক, এদের মানুষ লোক, এদের চিন্তার লোক কিন্তু আমরা জানি না। হয়তো এই চলচ্চিত্রগুলো আমাদেরকে সহযোগিতা করবে এই নবীনদেরকে চিনতে এবং জানতে, এবং তারা বাংলাদেশ এবং বাঙালি সংস্কৃতিকে কিভাবে ধারণ করছে সেটাও আমরা জানতে পারবো। তাই সবাইকে রিকোয়েস্ট করব, নবীনদের চলচ্চিত্র দেখুন, ডাচ শট দেখুন এবং ওদেরকে উৎসাহিত করুন। ধন্যবাদ রায়া তোমাকে। ধন্যবাদ। তাহলে আমরা এখন সবাই চলে যাব পিসিএম শেষ করব চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।